নমস্কার বন্ধুরা, রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত। আজ আপনারা শুনবেন আইভি চট্টোপাধ্যায়ের লেখা গল্প অপ্রকাশিত। গল্প পাঠে আমি রুমা। আজ আবার ঋষির ঘর থেকেই আসছে আওয়াজ। বৌমা আর ঋষির মধ্যে জোর গলায় তর্কাতর্কি, কথা কাটাকাটি। রাত কত হবে এখন? 12:30 তো হবেই। এই ঘরটা ওদের মাস্টার বেডরুমের একেবারে উল্টো দিকে, নিচের তলায়। তবু পরিষ্কার আওয়াজ পাওয়া যাচ্ছে। পাশের ঘরেই টুকলু পিকলু। ওদের যদি ঘুম ভেঙে যায়? বাবা মায়ের ঝগড়া হলে ছেলে মেয়ে যে ভয় পায়, ইনসিকিউরিটিতে ভোগে, সে নিয়েও ভাবনা নেই বাবা মায়ের। তাছাড়া নিচের তলা পর্যন্ত আওয়াজ আসছে যখন, আশেপাশের বাড়িতেও নিশ্চয়ই শোনা যাচ্ছে। পাশের মিত্রবাড়ির কাকিমা ইনসমনিয়ার রোগী। হিমাদ্রির নাতি রাত জেগে পড়াশোনা করে। কী যে অস্বস্তি! কী নিয়ে এত ঝগড়া হয় ওদের? ওদের অশান্তি কি সমরকে নিয়েই? মীরা থাকলে ঠিক বুঝে ফেলতো ওদের সমস্যা। সব সমস্যার সমাধান করে ফেলার জাদুকাঠি ছিল ওর হাতে। মা নেই, ঋষি রিভু দুই ভাইয়ের বুকের মধ্যে কষ্ট। বাবা হয়েও সেই কষ্টটা ভুলিয়ে দেবার ক্ষমতা নেই সমরের। তাই বুঝি কষ্ট ভাগ না করতে পেরে নিজেদের মধ্যে ঝগড়া করে? রিভুর সংসারেও কি এমন হয় আজকাল? না না, সমস্যাটা বোধ হয় বাড়তি চাপ নিয়ে, দায় নিয়ে। ঋষির ওপর বড্ড চাপ হয়ে যাচ্ছে। আগেকার দিন তো নেই আর। শ্বশুর শাশুড়ি নিয়ে কেউ আর সংসার করে না। আজকাল ব্যক্তিগত স্পেসের চাহিদা খুব। বাস্তব সমস্যাও আছে। আগের মতো হেসে খেলে জীবন কাটানো নেই এখন। কাজের জগৎ থেকে সংসার যাপন সবেতেই স্ট্রেস। বাচ্চাদের জীবনও হালকা আনন্দে কাটে না এখন। এই প্রবল চাপের জীবনে অতিরিক্ত দায় নিতে চায় না কেউ। কী নিয়ে কথা হচ্ছে ওদের? এত দূর থেকে শোনা যাচ্ছে না। বাইরে গিয়ে দাঁড়িয়ে শোনার মতো রুচি নেই। স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। এমনিতে আজকাল যেসব সমস্যা শোনা যায়, স্বামী স্ত্রীর অন্য সম্পর্কে জড়িয়ে পড়া ইত্যাদি, তেমন কিছু নিশ্চয়ই নয়। বৌমা মেয়েটি খুব ভালো। ঋষিও সংযমী চরিত্রের মানুষ। তাহলে এই বাবার সঙ্গে থাকার দায় নিয়েই নিশ্চয়ই। বয়স্ক মানুষের এমনিই অনেক সমস্যা। এই ডাক্তার সেই ডাক্তার, এই পরীক্ষা সেই পরীক্ষা। ঋষি বা বৌমা একলা যেতে দেয় না, যদিও সমর একলা যেতে অভ্যস্ত। এত বছরের অভ্যেস, সংকোচ হয়। ওদের তো অন্য কাজের সঙ্গে অ্যাডজাস্ট করতেও হয়। মীরা সবসময় বলতো, আমরা নিজেদের মতো থাকবো, ছেলেদের যেন আমাদের নিয়ে সমস্যা না হয়। সেই মতো তৈরি হয়েছিল এই বাড়ি। উপরতলায় দুই ছেলের ঘর, নিচে সমর মীরা। দুই ছেলে অবশ্য বাইরে বাইরেই থেকেছে। ঋষি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, পুনে। রিভু তো একেবারে সাগর পাড়ের দেশে। মীরার অসুখের সময় ঋষি বৌমা কলকাতা ফিরে এলো মায়ের কাছে থাকবে বলে। পিকলু সদ্য জন্মেছে তখন। নিজের অফিসে মেটার্নিটি লিভে ছিল বৌমা। সে চাকরি ছেড়ে এখানে চাকরি নিল। টুকলু এখানেই স্কুলে ভর্তি হলো। জীবনের শেষের কমাস খুব শান্তিতে কেটেছে মীরার। রিভুও বউ মেয়ে নিয়ে এসেছে। দুই বৌমা মিলে নতুন করে গুছিয়ে নিয়েছে সংসার। উপরতলা নিচতলা আলাদা নয়, গোটাটাই একটা সংসার। মীরা চলে যাওয়ার পর রিভু বৌমা নিয়ে গিয়েছিল ও দেশে। 6 মাস ছিলেন। কোনো অযত্ন, মন খারাপের কারণ ঘটেনি। ফিরে আসার পরও সব ঠিক ছিল। হঠাৎ করেই কেন যে এমন মনে হচ্ছে। সকালে উঠতে দেরি হয়ে গেল। মনের মধ্যে অশান্তি নিয়ে ভালো ঘুম হয়নি। উঠে দেখলেন ঋষি চা জলখাবার তৈরি করে ফেলেছে। অফিস যাওয়ার জন্য তৈরি। তার মানে ঝগড়া এখনো মেটেনি। বৌমা ঘুম থেকে উঠে সংসারের কাজে হাত দেয়নি। টুকলু পিকলু স্কুলে যাবে না? ফ্লাস্কে চা আছে বাবা, ক্যাসারোলে স্যান্ডউইচ করা আছে, টুকলু পিকলু টিফিনের জন্যও করে রেখেছি। 8টা বাজলে তুমি ওদের উঠিয়ে দিও, আমি বেরোলাম।
এত সকালে বেরোচ্ছিস? উত্তর না দিয়ে হেলমেট হাতে তুলে নিল ঋষি। দুধ নেই দেখলাম, বাজার গেলে একটু দুধ এনে রেখো। আচ্ছা। বেরিয়ে গেল ঋষি। আজ আর হাঁটতে যাওয়া হবে না। 8টার সময় নাতিদের ঘুম থেকে উঠিয়ে দিতে হবে। চা নিয়ে বারান্দায় বসলেন। বারান্দার সোজাসুজি একটা স্বর্ণচাপা গাছ। ফুলে ভরে থাকে গাছটা। সবুজ পাতার মধ্যে ছোট ছোট কমলা হলুদ ফুল। বারান্দার নিচে দেওয়াল ঘেঁষে ছোট ছোট ফুলের গাছ। মীরা লাগিয়েছিল। সারা বছর টুকটাক ফুল হয়। বারান্দায় বসলেই মন ভালো হয়ে যায়। এদিকেও সারি সারি সবুজ, হালকা সবুজ, গাঢ় সবুজ, হলদে মেশানো চিকচিকে সবুজ। ফ্ল্যাটের মধ্যে সিঁড়িতেও ধাপে ধাপে পাতাবাহার। পাম, ক্রোটন, অ্যালকেশিয়া, সপ্তপর্ণী সব বৌমার লাগানো গাছ। এই ব্যাপারে শাশুড়ি বৌমার খুব মিল। আজ আকাশটা ঘন নীল। সকালে সাদা আলোয় উজ্জ্বল হয়ে আছে বাগান। ঝলমল করছে, তবু মনের মেঘ কাটল না। কি নিয়ে এত অশান্তি ঋষি বৌমার? 8টা বাজতেই উপরে নাতিদের ঘরে গিয়ে ডাক দিলেন। পিকলু উঠে পড়ল, কিন্তু টুকলু পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। মা দেখো, দাদা আবার দেরি করছে আজ। পিকলু দৌড়ে গিয়ে ও ঘরে ঢুকলো। যাক, নিশ্চিন্ত। বাচ্চাদের মা উঠে পড়লে আর চিন্তা নেই। আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। বাজার চলে গেলেই হয়। না থাক, বৌমাকে বলে বেরোনোই ভালো। কে জানে এখন মুড কেমন। ঋষি তো যথেষ্ট খারাপ মেজাজে বেরিয়ে গেল। বাচ্চারা জেগে থাকলে অবশ্য কলকাকলিতে এমনিই ভরে ওঠে বাড়ি। 2 দুরন্ত ছেলেকে স্কুলের জন্য তৈরি করা, স্কুল ব্যাগ, টিফিন, জলের বোতল গুছিয়ে পুলকারে তুলে দেওয়া পর্যন্ত হইচই। বৌমা যে কতবার উপন্যাস করে। পুলকারে টুকলু পিকলুকে তুলে দিয়ে এসে রান্নাঘরে ঢুকতে যাচ্ছিল। সমর ডাকলেন, চা খেয়েছো বৌমা? না বাবা, 2 বিচ্ছুকে তৈরি করে পাঠানো সোজা? একা হাতে কম কাজ। সকালে থাইরয়েডের ওষুধটা পর্যন্ত খাওয়া হয়নি। বৌমা কি ঠেস দিয়ে বলল কথাটা? একা হাতে? সমরের কি হাতে হাতে কিছু করে দেওয়া উচিত ছিল? মীরা থাকলে নিশ্চয়ই বৌমার এত চাপ হতো না। বৌমার ফোলা 2 চোখ, নিশ্চয়ই কান্নাকাটি করেছে। হয়তো ঘুমোয়নি সারা রাত। শুকনো মুখ, গলার স্বর ভারী। না, ফ্লাস্কে চা আছে, তাই বলছিলাম। খেয়ে নিচ্ছি বাবা, আগে ওষুধটা খেয়ে আসি। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল বৌমা। স্যান্ডউইচ রাখা আছে, খেয়ে নিলেই হয়। তাহলে বৌমা নিচে এলে বাজার চলে যাওয়া যাবে। সংকোচ হলো, যদি খাবার মাঝেই বৌমা নেমে আসে কি ভাববে? উফ, নিজের বাড়িতেও এমন হাত পা বাঁধা লাগে এক এক সময়। মীরা থাকলে খাবার দিয়ে দিত, এসব ভাবনা মাথায় আসতো না। এখন 1 কাপ চা করে নিতেও সংকোচ হয়। নিজের ইচ্ছে মতো কি বৌমার রান্নাঘরে ঢোকা যায়? পিনাকির সংসারে তো এই নিয়েই অশান্তি শুরু হয়েছিল। রান্নাঘরে গায়ত্রীর গিন্নিপনা সহ্য হতো না ওদের বড় বৌমার। পিনাকির কথা মনে আসতেই মনটা খারাপ হয়ে গেল। 2 বন্ধু পাশাপাশি বাড়ি করে আসা হয়েছিল। মীরার সঙ্গে প্রাণের বন্ধুত্ব গায়ত্রীর। 2 পরিবারের 2টি করে ছেলে। ঋষি আর হিমু এক বয়সী, ছোট অবশ্য রিভুর থেকে ছোট। মিলেমিশে এক পরিবারের মতোই থাকা এতকাল। সময়ে অসময়ে পিনাকির বাড়ি গিয়ে বসা হতো। আর হবে না, ওরা দিল্লি চলে গেছে ছোটনের কাছে। হিমু আর হিমুর বউ বলেছে, বাবা মাকে শুধু আমাদেরই দেখতে হবে কেন? ছোটনরা চক্ষু লজ্জার খাতিরে বলেছে, আমাদের কাছে এসে থাকো। দিল্লির গরম আর ঠান্ডা কোনোটাই সহ্য হয় না পিনাকিদের। গায়ত্রী তো আর্থারাইটিসের রোগী। সমর বলেছিলেন, বাড়িতেই আলাদা থাকছিস না কেন? 2 তলা তো আছে। না রে, 2 তলা 2 ছেলের জন্য থাকবে। 2 তলা যদি এখনই হিমুদের দিয়ে দিই,
ছোটনরা ভাগাভাগির কথা বলবে। তাছাড়া হাঁড়ি আলাদা করতে চাই না। গায়ত্রীর অবস্থা তো জানিস। আমি যদি চলে যাই ও একা কিছুই পারবে না। তার চেয়ে এই ওপর সম্পর্কটা থাক। আপাতত 6 মাস থেকে আসি, বড় বৌমার ঝাঁসটা কমুক, গায়ত্রীও একটু মানিয়ে চলা শিখুক। আমি চলে গেলে ওকে তো মানিয়ে চলতেই হবে। ছোটনের বউ এমনিই শ্বশুরবাড়ি আসে না, কাউকে আপন করেনি। এমনকি ছোটনের মেয়েটাকেও কাছে পায়নি পিনাকিরা। এখন সেই বউয়ের সংসারে কেমন আছে কে জানে। সেদিক দিয়ে সমর মীরার ভাগ্য ভালো। দুই বৌমাই স্বভাবে ব্যবহারে ভালো। বিশেষত এই বৌমা, ঋষির বউ, মীরার অসুখের সময় এক কথায় কলকাতায় চলে এসে হাল ধরল। বিয়ের পর থেকে অন্য শহরে স্বাধীন সংসার করছে। না এলেও কিছু বলা যেত না। মীরা চলে যাওয়ার পরও সমরের খাওয়া দাওয়া, ওষুধপত্র খুঁটিনাটি দেখাশোনা করে। নাতিরা সর্বক্ষণ জড়িয়ে থাকে দাদানকে। ওদের মা না চাইলে হতো। শুধু এই মাঝে মাঝে ওদের মধ্যে ঝগড়া হলে নিজেকে অপরাধী মনে হয়। ওরা যদি খুলে বলতো নিশ্চয়ই কিছু ব্যবস্থা করতেন সমরও। পিনাকির মতোই না হয় 6 মাস করে 2 ছেলের সংসারে থাকার সিদ্ধান্ত নিতেন। না হলে হাজারটা বৃদ্ধাশ্রম আছে এখন। এই তো নিউ টাউনে সব রকম সুবিধের বৃদ্ধাশ্রম। দীর্ঘদিনের সহকর্মী অমূল্য থাকছে না এখন, খুব খুশি আছে, সেদিনও ফোনে বলল। কদিনের জন্য যাওয়া যায় এমন কোনো জায়গা নেই। আত্মীয় স্বজনের বাড়ি এমনি এমনি কেউ যায় না আর। এই সব সময়ে মীরার অভাব বেশি করে বোঝেন সমর। মীরা থাকলে এমনিই দুজন কোথাও ঘুরে আসতেন, এমন দমবন্ধ লাগতো না। বাবা আসুন, জলখাবার দিয়েছি। কখন বৌমা নেমে এসেছে খেয়াল হয়নি। স্যান্ডউইচ নয়, নরম নরম রুটি আর কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি, সঙ্গে ফলের রস। আপনি তো বাজারে যাবেন বাবা, দুধ নেই, 2 প্যাকেট নিয়ে নেবেন একেবারে। আর সবজি যা আপনার ইচ্ছে, মাছ আছে। আচ্ছা, আমি কি একটু দেরি করে বেরোবো? তুমি অফিস বেরিয়ে গেলে? না না, এমনি আপনার মর্নিং ওয়াক হয়নি আজ। বাজার গেলে একটু হাঁটা হয়ে যাবে। আমি রেডি হতে যাচ্ছি, আজ 1 ঘন্টা দেরিতে বেরোবো। মর্নিং ওয়াক হয়নি, ঠিক খেয়াল রেখেছে। ময়দার পাউরুটি খেতে পছন্দ করেন না, সেটাও মাথায় রেখেছে। কর্তব্যে যত্নে কোনো ত্রুটি নেই। মনের মেঘটা তবু যে কেন কাটছে না। দুধের প্যাকেট, পটল, কুমড়ো, ঝিঙে মনে করে সব নিলেন। কচি আমও নিলেন। পারুলকে বলবেন আম দিয়ে মুগের ডাল করতে, গরম পড়লেই করতো মীরা। বেগুন নেবেন কাকু? শ্যাম বলল। 250 করে পটল, পেঁপে, উচ্ছে, বেগুন আমায় দাও, আর 2টো কাঁচকলা। পাশ থেকে বলল কেউ। ও মিত্রবাড়ির তপন। কেন কাকা, এত কম সবজি নিচ্ছেন কেন? বাড়ির সব লোক বাইরে গেছে নাকি? শ্যাম বলল। এ বাজারে ক্রেতা বিক্রেতা সবাই সবাইকে চেনে। কি না, কেউ বাইরে যায়নি, ছেলে আলাদা হয়ে গেছে। সে কি, কবে হলো এমন? সৌরভ আলাদা হয়ে গেছে? সমরও বলে ফেললেন। হঠাৎ কি হলো? পাশ থেকে আরেক চেনা গলা। কল্যাণবাবু। তাই বুঝি 2-3 দিন আসেননি? ঘরে ঘরে এই পিনাকির ছেলেও তো। আমি বললাম আলাদা হয়ে যেতে। তপন বললেন। রোজ রোজ অশান্তি আর ভালো লাগে না। সেদিন বৌমা এমন তেড়ে এলো আমার গিন্নির দিকে, যেন গায়ে হাত তুলে দেবে। বললাম যাও বাছা, নিজের মতো শান্তিতে থাকো। আমার গিন্নি তো অসুস্থ, প্রেশার, সুগার, রান্না পর্যন্ত করতে পারে না। মল্লিকবাবু এসে দাঁড়িয়েছেন। ভগবানকে বলি আমার আগে ওকে তুলে নাও, নইলে আমি চলে গেলে ছেলে বউয়ের হাতে যে কি হেনস্থা হবে। সমর মনে মনে বললেন, আর গিন্নি চলে গেলে আপনার যে কি অবস্থা হবে তা তো জানেন না, নিজ গৃহে পরবাসী।
মুখে কিছুই বললেন না অবশ্য। এমন বললে ওরা ধরে নেবেন সমরের সংসারেও ছেলে বউয়ের সঙ্গে অশান্তি। বাড়ি ফিরে দেখলেন বৌমা অফিস যাবার জন্য তৈরি। দেরি করে ফেললাম নাকি? সমর বললেন, না বাবা, বরং তাড়াতাড়ি ফিরে এলেন। ভালো করে বাজারে বসেনি আজ? আসলে ওই মিত্রবাড়ির তপনের সঙ্গে দেখা হয়ে মনটা খারাপ হয়ে গেল। তপনের প্রসঙ্গ তুলে দেখা যাক বৌমা এ নিয়ে কী ভাবে। কিন্তু খেয়াল করলেন আলগা কথা বললেও বৌমা আসলে মন দিয়ে ফোনে কিছু দেখছে, লিখছে। অফিস যাওয়ার সময় এখন এসব খুচরো গল্প করার অবকাশ কোথায়? ফোনে চোখ রেখেই বলল, বাবা, টেবিলে আপনাদের 3 জনের খাবার রাখা আছে, পারুল এসে ভাত করে দেবে। পিকলু না খেতে চাইলে পারুলকে বলবেন একটু ঘি দিয়ে ভাত মেখে দিতে। রোজ শুনে শুনে এই কথাগুলো মুখস্থ, তবুও বৌমা বেরোনোর আগে রোজ বলে যাবে। পারুল সবই জানে, পারুলকে কিছুই বলে দিতে হয় না। বিশ্বস্ত, ডিসিপ্লিনড, সময়ে আসে, পরিপাটি সব কাজ করে চলে যায়। তবুও বৌমা বলবে, এটা একটা রুটিন। বৌমা বেরিয়ে গেলে খবরের কাগজটা নিয়ে বসলেন। পড়া খবরগুলোই আবার পড়তে লাগলেন। টিভি দেখার অভ্যেস তেমন নেই। গল্পের বই পড়তেও ভালো লাগে না। ফোন করে কারো কারো সঙ্গে কথা বলা যায় অবশ্য, কিংবা হোয়াটসঅ্যাপে সময় কাটানো যায়। আজ কিন্তু কিছুই ভালো লাগছে না। বয়স হলে কি এইভাবে সব পরিবারকেই অনাবশ্যক আসবাবের মতো হয়ে যেতে হয়? ছেলের আশ্রয়ে থাকা, কাজের মধ্যে 2, খাই আর শুই। বাজার করার কাজটা ছাড়া সংসারে কোনো কাজেই কোনো অবদান নেই। অবশ্য এই কাজটাও নিহাত মনকে চোখ ঠাড়া। এই কাজটুকু ওরা নিজেরাই করে নিতে পারে, করেও। অনলাইন কেনাকাটা প্রায় রোজই। আজ নিজেকে বড্ড অপ্রয়োজনীয় মনে হচ্ছে। জীবন নদীর জল গতি হারিয়ে স্থির, সব থেমে যাওয়া নদী। যাদের গতিপথ রুদ্ধ তাদের জল শুকিয়ে যায়। এ জীবনেও সেই অপেক্ষা, জীবনের শেষ জলবিন্দু শুকনো পর্যন্ত। উদ্দেশ্যহীন বেঁচে থাকা, বাঁচার জন্যেই বাঁচা। এই জন্যেই প্রাচীনকালে স্বেচ্ছায় বানপ্রস্থে যাওয়ার রীতি হয়েছিল। নবীন প্রজন্মকে জায়গা ছেড়ে দিয়ে অরণ্য যাপন, কিংবা এস্কিমো উপজাতিদের যেমন একটা নির্দিষ্ট বয়সের পর উপজাতির প্রবীণ বৃদ্ধরা অরণ্যে চলে গিয়ে পার্থিব শরীরটিকে উৎসর্গ করেন ভালুকের খাদ্য হিসেবে। এক বিশেষ প্রজাতির ভালুককে বাঁচিয়ে রাখার জন্য আত্ম আহুতি। যখন সমাজ সংসারে আর প্রয়োজন নেই, স্বেচ্ছা মৃত্যুর অধিকার চাইছে অনেক সমাজেই। হ্যাঁ, তবু তো একটা উদ্দেশ্য রইল জীবনের। ঋষি ফিরল বেশ রাত করেই। টুকলু পিকলু খেয়ে ঘুমিয়ে পড়েছে। বৌমা অফিস থেকে ফিরে ছেলেদের পড়াশুনো হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত ছিল। একটু আগে টিভি খুলে বসেছিল। ঋষি আসতে রাতের খাবার দিতে উঠে গেল। ছেলে বৌমা দুজনেরই মুখ গম্ভীর, কথাবার্তা হলো না। খাবার সময়ও ঋষির হাতে ফোন, কানে হেডফোন। বড় অস্বস্তি। মীরা থাকলে এ সময় জোর করে ছেলের সঙ্গে কথা বলতো, বৌমার সঙ্গে হাতে হাতে কাজ করত, টুকটাক কথা হতো। সমর চুপ করেই খেতে লাগলেন। খেয়ে উঠে বলল ঋষি, উঠলাম, একটা কথা ছিল। সমর বললেন। জিজ্ঞাসু দৃষ্টি, মুখে কিছু বলল না ঋষি। আজকাল বাবার সঙ্গে কথা বলার মতো কথা খুঁজে পায় না ও। ভাবছি রিভুর কাছে ঘুরে আসি। হঠাৎ যেতে বলেছে? না, আমি ভাবছিলাম হাঁটাচলা করতে পারছি যতদিন, যাই একবার। ঠিক আছে, আমি টিকিটের ব্যাপারটা দেখছি। না না, এখন এই দিন ঠিক করিনি। তোর মতটা শুনতে চাইছিলাম। রিভুর সঙ্গে কথা বলি, তারপর টিকিট। ওকে, আমায় জানিও। এদিকের ভিসা টিসার কাজ আমি দেখে নেব। এই তো, এক কথায় রাজি হয়ে গেল ঋষি। বৌমা একটা কথাও বলল না। তার মানে ওরা এই প্রস্তাবে খুশি। তার মানে ওদের আশ্রয়ে থাকা নিয়েই রোজ অশান্তি। মনের মধ্যে চাপ নিয়েই ঘরে এসে বসেছেন। আজই ফোনে কথা বলি রিভুর সঙ্গে। ঘড়ির দিকে তাকালেন। থাক,
কাল সকাল সকাল বরং কথা বলবেন। তখন ওদের সন্ধে। অফিস থেকে ফিরে আসবে রিভু, এই ভালো। 6 মাস করেই 2 ছেলের কাছে থাকলে কারো উপরই চাপ হবে না। ছেলেদের আশ্রয়ে যখন থাকতে হবে, এই ভালো ব্যবস্থা। ভাগ্যিস মীরা আগেই চলে গিয়েছে, নইলে দাশগুপ্ত বাড়ির সুশোভনের মতো হয়তো এই বয়সে 2 ছেলের কাছে স্বামী স্ত্রী ভাগ করে থাকতে হতো। এই প্রথম মীরার না থাকাটা আশীর্বাদ মনে হলো। বাইরের দরজায় আওয়াজ। মাঝে মাঝে ঋষি বৌমা রাতের খাবারের পর হাঁটতে বেরোয়। তার মানে ওদের ভাব হয়ে গিয়েছে। ওহ, আগেই ব্যাপারটা মাথায় আসা উচিত ছিল, তাহলে এতগুলো দিন ওদের মধ্যে অশান্তি হতো না। বাইরে যাওয়ার আগে বৌমা বলে যায়, আজ বলে গেল না তো। স্বামী স্ত্রী এতদিন পর ঝগড়া ভুলেছে, সেই আনন্দে হয়তো ভুলে গিয়েছে। তাই হোক, ওরা খুশি থাকুক, তবে দরজাটা বন্ধ করে দিয়ে আসতে হবে। সবে উঠে দাঁড়িয়েছেন, বৌমা এসে ঢুকলো। তুমি যাওনি? আমি তো দরজা দিতে যাচ্ছিলাম। না, ও একাই গেছে। একটু বসি বাবা। একটু অবাক হলেন। বৌমা কি কিছু বলতে চায়? রিভুর কাছে যাওয়াটা কি খুব জরুরি বাবা? কেন বলো তো? ঘুরে এলে তো ক্ষতি নেই, এখনো হাত পা চালু আছে। খাবার টেবিলের কথাটাই আবার বললেন। তা ঠিক, তাছাড়া আপনি আপনার ছেলের কাছে যাবেন, তাতে আমার কিছু বলা উচিতই নয়। কিছু বলতে চাও বৌমা? বলো মা, নির্দ্বিধায় বলো। আপনি যাবেন না বাবা? ব্যাকুল গলা বৌমার। সঙ্গে সঙ্গেই সামলে নিল নিজেকে। পরে নিশ্চয়ই যাবেন রিভুর কাছে, বেরিয়ে আসবেন, কিন্তু আপনি না থাকলে আমি কি করে সব সামলাবো? বিস্মিত হলেন সমর। ভালোও লাগলো, অন্তত বৌমার কাছে তিনি একজন অনাবশ্যক মানুষ নন। টুকলু পিকলু আপনাকে ছেড়ে থাকতে পারে না, আপনি আছেন বলে আমি নিশ্চিন্তে অফিস করি। সবচেয়ে বড় কথা, আপনি আছেন বলে ঋষি যা ইচ্ছে তাই করতে পারে না। এ আবার কীরকম কথা মা? ঋষি যথেষ্ট ডিপেন্ডেবল একজন মানুষ, দায়িত্বশীল, কাজের জায়গায় উন্নতি করছে এত। না বাবা, আপনাদের কোনো দিন কিচ্ছু জানায়নি। ঋষি নিজের কাজটা সিরিয়াসলি করেইনি কোনো দিন। মাথা গরম করে চাকরি ছেড়ে দিয়েছে কতবার। ডিগ্রিটা আছে, এক্সপিরিয়েন্স আছে, তাই বেশি দিন বসে থাকতে হয় না। কিন্তু রেপুটেশন বলেও তো একটা কথা আছে। না বাবা, দীপ্তিমান ইজ নট অ্যাট অল ডিপেন্ডেবল। এমন একটা ইমেজ কিন্তু তৈরি হয়ে গেছে ওর। এটা খবর, ঋষি নতুন নতুন কোম্পানিতে জয়েন করেছে, নানা শহরে বড় বড় কর্পোরেট অফিসে এক্সিকিউটিভ পদে চাকরি জানা ছিল। কিন্তু হয়তো একটা প্রজেক্টের টিম লিডার হয়ে আছে। একটু মতের অমিল হলো, অমনি এক কথায় রেজিগনেশন। এটা উচিত? একটা দায়িত্ব থাকবে না প্রজেক্টের প্রতি, নিজের টিমের প্রতি? এত ইগো আর অহংকার। সব সময় বলে আই অ্যাম দ্য বেস্ট, লোকে যেচে আমায় অফার করে। বরাবর ভালো রেজাল্ট করেছে ঋষি, ক্যাম্পাস থেকেই দারুণ চাকরি পেয়েছে, অফিস থেকে বিদেশ ট্যুর, গাড়ি, আবার নতুন দায়িত্ব নিয়ে নতুন চাকরি। এর বাইরেও একটা ছবি আছে। টুকলু হবে তখন আমরা হায়দ্রাবাদে, মনে আছে বাবা? এক কথায় রিজাইন করে চলে এলো, বলল তুমি বাপের বাড়ি চলে যাও, আমি ব্যাঙ্গালোরে শিফট করব, জয়েন করে তোমায় নিয়ে আসব। প্রথম মা হচ্ছি, আমার অনেক কমপ্লিকেশন ছিল। হায়দ্রাবাদে আমার ডক্টর, কিচ্ছু মানল না। কি অশান্তি নিয়ে থেকেছি যে বাপের বাড়িতে, আপনাদের কিচ্ছু বলতে পারিনি। গলা ধরে এলো বৌমার। এমন বারবার, মাসের পর মাস আমার চাকরির টাকায় সংসার চলেছে। পিকলু হবার সময়েও তাই, চাকরি ছেড়ে বসে রইল, বলল ব্যবসা করবে। পুনে আমরা ফ্ল্যাট বুক করেছিলাম, সময় মতো টাকা দিতে পারলাম না, বুকিং মানিও ফেরত পেলাম না। এত বছর সংসার করছি, চাকরি করছি, বলার মতো কোনো সেভিংস নেই আমাদের। প্রতিবার ওর জন্যে, ওর নতুন নতুন খেয়ালের জন্য সব জমানো সেভিংস শেষ। কখনো ব্যবসার চেষ্টা, কখনো নতুন অফিস, কখনো একটা কোর্স। আমাদের একবারও জানাওনি কেন বৌমা? লজ্জা হতো বাবা,
দুই ছেলেকে নিয়ে খুব গর্ব ছিল মায়ের। অবশ্য রিভু সত্যিই সুন্দর ছেলে। কলকাতায় আপনাদের কাছে আসতে পেরে আমি খুব খুশি হয়েছিলাম। এবার ঋষির হুইমজিক্যাল চলা বন্ধ হবে। মায়ের শরীর খারাপ ওকে খুব নাড়িয়ে দিয়েছিল। আমি ভাবলাম এই সুযোগ, এবার দায়িত্ব নিতে শিখবে। উঠে জানালার কাছে দাঁড়ালো। প্রথম দিকে ঠিক ছিল, কিন্তু আবার ও সমস্যা মাথা চাড়া দিয়েছে। এ চাকরিটা ছাড়বে। আমাকে বলেনি, ওর এক কলিগের কাছ থেকে জেনেছি আমি। টুকলু পিকলু বড় হচ্ছে, এখনও এমন করবে? রেসপন্সিবিলিটি নিতে শিখবে না? অনেক দিন পর সত্যিকারের পরিবারের কর্তা হয়ে উঠতে ইচ্ছে করছে, বাবা হয়ে উঠতে ইচ্ছে করছে। মায়া হচ্ছে এই মেয়েটার জন্যে। আমি ওকে কাল বলেছি, তুমি বাবাকে বলো তোমার ডিসিশনের কথা। আমি জানি সেটাও পারবে না। আপনি আমার ভরসা বাবা। এই সময় আপনি রিভুর কাছে চলে গেলে আমি ঋষিকে আটকাতে পারবো না। প্লিজ বাবা। দরজায় শব্দ হলো। ঋষি ফিরেছে। একটু পরেই তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো। তবে আজ আর সমরের মনে কোনো চাপ নেই। মনে মনে গুছিয়ে নিচ্ছেন কিভাবে হাল ধরবেন সমস্যা সমাধানে। ছেলের সংসারে আশ্রিত নন, বৌমা আজ বাবার কাছে আশ্রয় প্রার্থী। জীবনের এই ধর্ম, দুকুল ভেঙে বসত গড়া। রাত আসে রোজ, অন্ধকার রাত, কিন্তু অন্ধকার রাতের দুদিকে থাকে দুটো আলোর সকাল। আর অন্ধকার রাতে সেই আলোর প্রদীপ জ্বালিয়ে রাখে অপ্রকাশিত প্রত্যাশা। জীবনের কাছে, পরিবারের কর্তার কাছে তো বটেই। হয়তো পিনাকি, তপন, কল্যাণবাবুর সংসারে এই চাওয়াটা অপ্রকাশিত থেকে গিয়েছে। কেন যে মন খুলে সব কথা বলা হয় না? নিজেকে প্রয়োজনীয় করে তোলার জন্য আর পালিয়ে বেড়ানো নেই। স্বমহিমায় বাবাকে সংসারে প্রতিষ্ঠা করে দিয়েছে বৌমা। অনেক কাজ এখন। কাল সকালেই ঋষির সঙ্গে কথা বলবেন। অনেক দিন পর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন সমর। এতক্ষণ আপনারা শুনলেন আইভি চট্টোপাধ্যায়ের লেখা গল্প অপ্রকাশিত। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।